নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2025 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি হচ্ছে। 1925 সালে কেশব বলিরাম হেডগেওয়ার, যিনি একজন প্র্যাকটিসিং মেডিকেল প্রফেশনাল ছিলেন, তেলেগু ব্রাহ্মণ, কিন্তু জন্ম কর্ম সব নাগপুরে, তিনি আরএসএসের প্রতিষ্ঠা করেন। 1940 সাল পর্যন্ত তিনি ছিলেন সরসংঘ চালক। তারপরে তার স্থলাভিষিক্ত হন গোলওয়ালকার, যাকে সবাই গুরুজি বলে জানেন। 1940 থেকে 73 সাল পর্যন্ত মাধব এস গোলওয়ালকার আরএসএসের সরসংঘ চালক ছিলেন। 73 সাল থেকে 1994 পর্যন্ত ছিলেন বালা সাহেব দেওরাস। তিনি ল গ্র্যাজুয়েট এবং তিনিও মহারাষ্ট্র। দেখুন, হেডগেওয়ার থেকে গোলওয়ালকার হয়ে দেওরাস, এই যে কাল পর্ব, ধরুন 25 থেকে 94, হেডগেওয়ার আমাদের হিন্দু সমাজের মধ্যে যে ডিভিশন আছে, সেই ডিভিশন হিন্দু ইউনিটির পক্ষে ক্ষতিকর, এটা মনে করে তিনি এমন কিছু যুবককে তৈরি করতে উদ্যোগী হন ট্রেনিংয়ের মাধ্যমে, যাকে বলা হয় চরিত্র নির্মাণ বা ক্যারেক্টার বিল্ডিং, যারা আদর্শ স্থানীয় হবে সাধারণ মানুষের কাছে। তাদের দেখানো পথকে অনুসরণ করেই ভারতের যুব সমাজ, বিশেষত হিন্দুরা, ঐক্যবদ্ধ হবে। সোশ্যাল ডিভিশন, হিন্দুদের এই যে কাস্ট হায়ারার্কি, সেটা হিন্দু ঐক্যের অন্তরায় বলে হেডগেওয়ার মনে করতেন। তার উত্তরসূরি মাধব গোলওয়ালকার, যিনি ডক্টরজি নামে পরিচিত, যিনি গুরুজি নামে পরিচিত, তিনি হেডগেওয়ারের যে আদর্শ সেটাকে এগিয়ে নিয়ে যান। তার সময় আরএসএসের শাখা সংগঠন আস্তে আস্তে মাথাচাড়া দেয়। অনেক সামাজিক কর্মসূচিতে আরএসএস যুক্ত হয় এবং গোলওয়ালকারের সময় ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠা, কারণ আরএসএসের একটা অংশ মনে করত তাদের হিন্দু ন্যাশনালিজমের যে বার্তা, সেই বার্তাকে দেশের মানুষের কাছে পৌঁছে দেবার জন্য একটা পলিটিক্যাল ভেহিকেলের দরকার। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে ভারতীয় জনসংঘ তৈরি হয়। সেই ভারতীয় জনসংঘ থেকেই 1980 সালে ভারতীয় জনতা পার্টির তৈরি। গোলওয়ালকারের পরে আসেন দেওরাস। তার সময় আরএসএস সক্রিয় রাজনীতিতে ভূমিকা পালন করেন, বিশেষত ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে আরএসএসের কর্মীরা যুক্ত হয়েছিলেন এবং ইন্দিরা বিরোধী রাজনৈতিক সংগ্রামেও পরোক্ষভাবে আরএসএসের ভূমিকা ছিল। তারপরে ভারতীয় জনসংঘের অনেকেই তো ডুয়াল মেম্বারশিপ ছিল, আরএসএসেরও ছিল, ভারতীয় জনসংঘের ছিল, এবং সেই ডুয়াল মেম্বারশিপ রাখা যাবে না, এই নিয়েই তো জনতা সরকারের পতনের একটা মূল কারণ। তারপরে আসলেন সুদর্শন, না, রাজ্জু ভাইয়া। তিনি আবার ফিজিক্সের ডক্টরেট, উত্তরপ্রদেশের মানুষ। এই যে আরএসএসের হিন্দুস্তান, যে উত্তরপ্রদেশের মতো রাজ্যে সংগঠনকে ঢেলে সাজাতে গেলে সেখানকার মাটি চেনেন এমন একজনকে দরকার, তাই রজ্জু ভাইয়া। তারপরে আসেন সুদর্শন ছত্তিশগড়ের মানুষ, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। তার সময় বাজপেয়ীজির এনডিএ সরকার, সেই এনডিএ সরকারের পতন, আদবানিজির বিরোধী দলনেতা হওয়া এবং 2004 সালে পরাজয়ের পর
সুদর্শন প্রকাশ্যে বলেছিলেন যে আদবানিজি এবং বাজপেয়ীজির মতো প্রবীণ নেতাদের দায়িত্ব ছেড়ে এবার তরুণ প্রজন্মের হাতে নেতৃত্বের ভার তুলে দিতে হবে। সুদর্শনের সঙ্গে অটলজির সম্পর্ক অম্ল মধুর ছিল। আর 2009 সাল থেকে এখনো পর্যন্ত সরসঙ্গ চালক আছেন মোহন ভাগবত, যিনি একজন পশু চিকিৎসক। এই ভাগবতই নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী প্রার্থী পদ সমর্থন করেন। 2014 বিজেপি জেতে, 19-এ আরো বেশি আসনে জেতে, কিন্তু 24-এ 400 পারে স্লোগান তোলা বিজেপি 240-এ থেমে যায়। তখন ভাগবত বলেছিলেন যে অনেকে সবকিছুর ঊর্ধ্বে নিজেকে মনে করছেন। আরএসএস কখনোই কাল্ট পার্সোনালিটি বা কাল্ট ফিগারকে পছন্দ করে না। তারা হারমোনিয়াস সোসাইটি চায় এবং সমন্বয়ের মাধ্যমে সবকিছু করতে চায়। এবং আরএসএস এর সক্রিয়ভাবে মাঠে না নামায় উত্তরপ্রদেশ বলুন, মহারাষ্ট্রে বলুন, বিজেপির বিপর্যয়ের কারণ ছিল লোকসভায়। তারপর অবশ্য যোগী আদিত্যনাথ, দেবেন্দ্র ফডনবিস, যিনি আরএসএস এর খুব ঘনিষ্ঠ, তারা সংঘ নেতৃত্বের সঙ্গে কথা বলেন। জেপি নাড্ডা লোকসভা নির্বাচনের একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে বিজেপি এখন এত বড় হয়ে গেছে, সবসময় আরএসএস এর সমর্থন না পেলেও চলে, সেটা সংঘ নেতৃত্ব ভালোভাবে নেননি। তার ফল বিজেপি পেয়েছে, তারা কোর্স কারেকশন করেছে। এই যে হরিয়ানায় যে নির্বাচন হলো, আরএসএস সক্রিয়ভাবে বিজেপির প্রার্থীদের জেতাতে মাঠে নেমেছিল। উত্তরপ্রদেশে যে বাই ইলেকশন হলো, 7টায় জিতল বিজেপি, তাতেও আরএসএস এর সক্রিয় ভূমিকার প্রমাণ আছে। এবং অবশ্যই মহারাষ্ট্র, যেখানে লোকসভা নির্বাচনে মাত্র 17টা আসন পেয়েছিল এনডিএ, সেখানে তারা কার্যত 3/4 মেজরিটিতে ক্ষমতা দখল করলো এবং বিজেপি একাই 132টা আসন পেল। এবং সংঘের কার্যকর্তারা, তাদের ফুট সোলজাররা বিজেপির প্রার্থীদের জেতাতে কোমর বেঁধে নেমেছিলেন। যদিও মোহন ভাগবতের কয়েকটি কথায় এখন বিতর্ক শুরু হয়েছে, যে তিনি বলেছেন যে এখন মন্দিরে মন্দিরে গিয়ে, এই মসজিদে মসজিদে গিয়ে শিবলিঙ্গ খোঁজার সময় নয়। তাতে বিশ্ব হিন্দু পরিষদ বলুন, এমনকি যোগী আদিত্যনাথও একটু বেসুরো বেজেছেন। কারণ একটা নারা বিজেপি সার্কেলে খুব জনপ্রিয় ছিল বাবরি মসজিদ ধ্বংসের পর, ইয়ে তো পয়লা ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। মথুরায় কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধার, কাশীর জ্ঞানব্যাপী মসজিদ পুনরুদ্ধার, এগুলো অনেক দিনের ঘোষিত এজেন্ডা। কিন্তু সংঘ বলেছিল রাম জন্মভূমি আন্দোলনের তারা যুক্ত ছিল, কিন্তু আগামী দিনে কোনো আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হবে না। যদিও সনাতনীদের আবেগ যদি এই মসজিদে মসজিদে গিয়ে শিবলিঙ্গ খোঁজার পক্ষে থাকে, তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে আরএসএস অন্যরকম ভূমিকা নিতে পারে। দেখুন, আপনাদের অনেকের মনে আছে 2015 সালের সেপ্টেম্বর মাসে মোদী সরকার ক্ষমতায় আসার 15 মাসের মাথায় দিল্লিতে একটা ওয়াইড পাবলিসাইজড কোঅর্ডিনেশন মিটিং হয়। এই কোঅর্ডিনেশন মিটিংয়ে আরএসএস এর সমস্ত শাখা সংগঠন ছিল এবং কেন্দ্রীয় সরকারের অনেক মন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, সরসঙ্গ চালকও ছিলেন। কন্টেনশাস পলিসি ইস্যু নিয়ে সেখানে থ্রেড বেয়ার ডিসকাশন হয়, কাটাছেড়া হয়। আগে আরএসএস তার বিভিন্ন অ্যাফিলিয়েটদের মাধ্যমে তাদের মনোভাব প্রকাশ করত এবং তারা প্রচার বিমুখ। কিন্তু আমরা প্রথমবার দেখলাম 2015 সালের সেপ্টেম্বর মাসে দিল্লিতে যে কোঅর্ডিনেশন মিটিং হয়েছিল, সেটা ওয়াইড পাবলিসাইজড। এবং আরএসএস এর মানুষজন মনে করেন যে নরেন্দ্র মোদী অনেক বেশি সচেতন, আরএসএস এর যে আদর্শ, সেই আদর্শকে সরকারি কাজকর্মের মধ্যে মিশিয়ে নিয়ে সরকারি নীতি প্রণয়নের লক্ষ্যে তিনি অনেক বেশি আন্তরিক এবং অনেক বেশি কমিটেড।
দেখুন আরএসএস এর আমি 2017 সালের ফিগার বলতে পারি, লেটেস্ট বলতে পারবো না, 57,000 আপনার ডেলি শাখা হতো, যেখানে ওই চরিত্র নির্মাণ, ক্যারেক্টার বিল্ডিং। 14,000 উইকলি শাখা হতো আর 6,000 মান্থলি শাখা হতো। এই যে 57,000 ডেলি শাখা, সেখানে অন অ্যান অ্যাভারেজ 15 থেকে 20 লক্ষ স্বয়ংসেবক যুক্ত হতেন। আরএসএস এর আনুষ্ঠানিকভাবে 36টি অ্যাফিলিয়েট আছে। তাছাড়াও যাদের আরএসএস তাদের সহযোগী বলে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না, কিন্তু তারা বকলমে আরএসএস এর অ্যাফিলিয়েট, এরকম অনেক কিছু আছে। আসলে আরএসএস তার জন্মলগ্ন থেকেই বা তার কিছু পর থেকেই এই অ্যাফিলিয়েটসদের উপরে নির্ভর করে তাদের মতকে ছড়িয়ে দিতে। এবং আরএসএস এর 6,000 প্রচারক আছেন, আমি 2017 ফিগার বলছি। আরএসএস এর সংগঠনে এই প্রচারকরাই এই অ্যাডমিনিস্ট্রেটিভ বডির শীর্ষে থাকেন এবং সহযোগী সংগঠনগুলোকে আরএসএস তাদের প্রচারকদের ঋণ দেয়। যেমন বিজেপির সংগঠন সম্পাদক পদটি, এটা কিন্তু আরএসএস এর জন্য একেবারে সংরক্ষিত। আরএসএস থেকেই একজন আসেন যিনি সংগঠন সম্পাদকের দায়িত্ব পান, সর্বভারতীয় বিজেপির সংগঠনে বলুন এবং রাজ্য ওয়ারি যে সংগঠন আছে বিজেপির, তাতেও এই সংগঠন সম্পাদকের পদটি বিজেপিতে খুব গুরুত্বপূর্ণ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আরএসএস এর মূলত এই উল্কা সদৃশ্য উত্থান, তাদের স্বয়ংসেবকদের সংখ্যা বৃদ্ধি, তাদের শাখার সংখ্যা বৃদ্ধি, তাদের ইনফ্লুয়েন্স বৃদ্ধি, এটা কিন্তু পোস্ট লিবারালাইজেশন ফেনোমেনা, বিশেষ করে 9 দশক থেকে শুরু করে। আর এই সার্চটা মোদিজি ক্ষমতায় আসার পর থেকে। দেখুন আরএসএস বেশ কয়েকবার নিষেধাজ্ঞার মুখে পড়েছে। 1948 সালের ফেব্রুয়ারি থেকে 1949 সালের জুলাই পর্যন্ত মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডে নাথুরাম গডসের নাম জড়িয়ে যাওয়ায় তারপর প্রমাণাভাবে আরএসএস এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। বাবরি মসজিদ ধ্বংসের পরেও আরএসএস এর উপর নিষেধাজ্ঞা হয়েছিল। তাই এই নিষেধাজ্ঞা যখন হয় তখন অনেক মানুষ আরএসএস এর থেকে পিছিয়ে যান, ইচ্ছে থাকলেও আসতে পারেন না, যোগ দিতে পারেন না, আরএসএস পারিয়া সংগঠন হিসাবে চিহ্নিত হয়। তাই ভবিষ্যতে যাতে এই ধরনের নিষেধাজ্ঞার মুখে না পড়তে হয়, সেজন্য আরএসএস ধীরে ধীরে রাজনীতিতে বিজেপিকে হোল হার্টেডলি সাপোর্ট করতে চায়। তারা মনে করে বিজেপি রাজ্যে রাজ্যে ক্ষমতায় থাকলে, কেন্দ্রে শাসন ক্ষমতায় থাকলে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ সম্ভব হবে। দেখুন ইতিমধ্যেই রাম মন্দির তৈরি হয়ে গেছে, 100 বর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা। কাশ্মীর থেকে 370-35 বিলোপ হয়ে গেছে। আজ না হয় কাল অভিন্ন দেয়ানি বিধি চালু হবে। 3 তালাক রদ হয়ে গেছে। এবং আরএসএস এর যে এজেন্ডাগুলো ছিল, সেই এজেন্ডাগুলোই পূরণ করেছে কিন্তু মোদী সরকার। বাজপেয়ী সরকার পারেনি, কারণ বাজপেয়ী সরকারের সেই সংখ্যাগরিষ্ঠতা ছিল না। তাই সেগুলো প্রয়োজনে ইমপ্লিমেন্ট হবে বলে বাজপেয়ীজি ওই বিতর্কিত বিষয়গুলোকে নিয়ে এগোতে চাননি। কিন্তু মোদিজি ব্রুট মেজরিটি ছিল প্রথম দুটো টার্মে, তাই তিনি আরএসএস এর দর্শনকে বাস্তবে রূপায়িত করতে পেরেছেন। দেখুন লিবারালাইজেশনের পরে এই উন্নয়নশীল দেশ ভারতের মানুষের মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি হয়েছিল, বলতে পারেন আইডেন্টিটি ক্রাইসিস, একটা অস্তিত্ব নিয়ে প্রশ্ন। সব কিছু বদলে যাচ্ছে, টেকনোলজিক্যাল ইনোভেশন, উদার আর্থিক নীতি, দেশি বিদেশি পণ্যে বাজার ছেয়ে যাচ্ছে, বড় বড় বিদেশি কোম্পানি ভারতে বিনিয়োগ করছে। যখন আরএসএস যখন পরিবার, ভ্যালু, এইসব কথাগুলো বলে, তখন যারা আইডেন্টিটি ক্রাইসিসে মুখোমুখি হয়েছেন তারা অনেক বেশি আরএসএস এর স্মরণে এসেছেন। যেমন মার্টিন লুথার 1600 খ্রিস্টাব্দে চার্চের দুর্নীতি আর ইমপ্রপ্রাইটির বিরুদ্ধে আন্দোলন করেছেন, অনেকে তাকে সমর্থন করেছিল।
মার্টিন লুথারেরও কিন্তু এই আইডেন্টিটি ক্রাইসিস ছিল। তখনকার সময় টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, সমাজ বদলে যাচ্ছে, মার্টিন লুথার অস্তিত্বের সংকটে ভুগছিলেন, তাই তিনি চার্চকে আক্রমণ করলেন, চার্চের দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন। তিনি দেখলেন তিনি যে কথাগুলো বলছেন অনেক মানুষ তাকে সমর্থন করছে, কারণ তারা একই রকম আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিল। তাই পোস্ট লিবারালাইজেশন ভারতবর্ষে মানুষের কিন্তু একটা আইডেন্টিটি ক্রাইসিস হয়েছে। এতদিনের অর্থনৈতিক ব্যবস্থা বদলে গেল, দুনিয়া উন্মুক্ত হলো, বিশ্বায়নের কথা বললাম আমরা, তার অভিঘাত তো পড়েছে, ভ্যালু সিস্টেমের উপর পড়েছে, পরিবারের উপর পড়েছে। তখন আরএসএস যে কথাগুলো বলতো, যে বিষয়গুলো প্রচার করতো, যে পরিবারের কথা, যে আদর্শের কথা, যে মূল্যবোধের কথা, ওরা হচ্ছিলেন কালচারাল এন্টারপ্রেনর। তারা তাদের মেসেজগুলোকে বিক্রি করতে চাইছিলেন দেশের মানুষের কাছে। এই হচ্ছে আরএসএস। দেখুন, আমাদের হিন্দু কাস্ট সিস্টেম, বর্ণ হিন্দু প্রথা, অনেক হিন্দুকে আমরা এক ছাতার তলায় আনতে পারিনি। আরএসএস প্রথম থেকেই তার উদ্যোগটা নিয়েছে। এই যে হিন্দিকে একমাত্র ভাষা যেটা রাষ্ট্রভাষা হতে পারে, আরএসএস অ্যাবান্ডন করেছে, কারণ ইংরেজি ভাষার প্রতি দক্ষিণ ভারত এবং উত্তর পূর্ব ভারতের মানুষের যে সহজাত টান, সেটাকে অস্বীকার করা যায় না। আরএসএস গোহত্যার বিরুদ্ধে, কিন্তু উত্তর পূর্ব ভারতের মানুষ বিফ খান, আরএসএস বলছে আমরা খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করব না। ভারতীয় ডায়াসপোরা যারা বিদেশে আছে, ওভারসিজ ন্যাশনালিজম আরএসএস প্রমোট করে, এবং বিশেষ করে আমেরিকায় যে সমস্ত ভারতীয় আছেন তারা ওয়েলদিয়েস্ট, তাদের মধ্যে এই ওভারসিজ ন্যাশনালিজম প্রোপাগেট করা আরএসএস এর পক্ষে সুবিধা হয়। তাহলে ৯ দশকের পর থেকে এই 2025-এর শুরুতে আমরা দাঁড়িয়ে আছি। এই ৩৫ বছরে ধারে ভারে আরএসএস বেড়েছে। তারা তাদের মতাদর্শকে অনেকটাই প্রতিষ্ঠিত করতে পেরেছে। আরএসএস এখন পারিয়া সংগঠন নয়। ক্ষমতায় স্বাধীনতার পরে নেহেরুজির ফেবিয়ান সোশ্যালিজমকে তারা গ্রহণ করতে পারেনি। নেহেরুজি বলতেন যে রাষ্ট্রই সমাজ গঠন করবে, আরএসএস বলতো না, পরিবর্তনটা আসুক একেবারে নিচে থেকে, ব্যক্তি মানুষ, ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজের উদ্যোগ রাষ্ট্রের উদ্যোগ থেকে অনেকটাই বড়। আবার রাষ্ট্র ক্ষমতায় আরএসএস প্রভাব বিস্তার করতে চায়। রাষ্ট্র ক্ষমতায় প্রভাব বিস্তার করলে পরে আরএসএস এর যে মতাদর্শ আছে সেই মতাদর্শ কার্যকরী হওয়ার সম্ভাবনা থাকে। আরএসএস এর যে দর্শন, আরএসএস মনে করে এথনো ন্যাশনালিজম হচ্ছে এই ভারত ধারণার মূল উপজীব্য। সেখানে কমিউনিস্টদের ক্লাস স্ট্রাগল, নেহেরুর ফেবিয়ান সোশ্যালিজম, এগুলো পাশ্চাত্য ধারণা, ভারতের ধারণার সঙ্গে মেলে না। ভারতের ধারণা হচ্ছে এথেনো ন্যাশনালিজম। আরএসএস মুসলিম এবং খ্রিস্টানদেরও সদস্য করে, কিন্তু নিজের টার্মসে। কিরকম? আপনি একজন প্র্যাকটিসিং মুসলমান হতেই পারেন, আপনি ধর্মাচরণ করতে পারেন, কিন্তু ভারতবর্ষের যে ঐতিহ্য আছে এবং যে কালচারাল হিন্দুইজম তার ফ্রেমওয়ার্কের মধ্যে করতে হবে। এই যে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ প্রায় 21 বছর হয়ে গেল, ইন্দ্রেশ কুমার প্রতিষ্ঠাতা, সেটা হিন্দু ন্যাশনালিজমকে প্রমোট করার জন্য মুসলিমদের একটা সংগঠন। এইভাবে আদিবাসী কল্যাণ পরিষদ আছে, বিদ্যাভারতী আছে, বহু বহু বহু। আবার লিবারালাইজেশন যখন অটলজি সরকার প্রবলভাবে করার চেষ্টা করে, যারা মন্ত্রকে ছিল, অরুণ শৌরী তার মন্ত্রী ছিলেন, বিলগ্নীকরণ মন্ত্র, তখন স্বদেশী জাগরণ মঞ্চকে
খুব প্রভাব ছিল। তারা বাজপেয়ীর যে নীতির বিরোধিতা করতেন, সুদর্শন এসজিএমকে সহায়তা করতেন, তখন তিনি সরসঙ্গ চালক ছিলেন। কিন্তু আরএসএস এর যে এত অ্যাফিলিয়েট, তারা কিন্তু কখনো ছেড়ে যায়নি এই সঙ্ঘ পরিবার থেকে। এই সবাই মিলে তো সঙ্ঘ পরিবার। মতবিরোধ হয়েছে, মত পার্থক্য হয়েছে, কিন্তু সোশ্যালাইজেশনের মধ্যে দিয়ে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঐক্যমত্য তৈরি করা হয়েছে এবং সেটা খুব নিবৃত্তে হতো। সহযোগী সংগঠনগুলোর স্বাধীনতা, তাদের কর্মকাণ্ড চালানোর স্বাধীনতা আরএসএস দিয়েছিল সহযোগী সংগঠন। এই সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন রকম মত ছিল, সেই মত নিয়ে টানাপোড়েন হতো, কিন্তু কখনো এমন কিছু হয়নি যখন বিদ্রোহ হয়েছে সংঘ পরিবারের মধ্যে। একবারই হয়েছিল গোয়াতে, যখন গোয়ার সংঘ পরিবারের সঙ্গে সেখানকার বিজেপি সরকারের ল্যাঙ্গুয়েজ পলিসি নিয়ে গন্ডগোল শুরু হয়। একটা বাড়ি হয়েছিল, কিন্তু আর তো হয়নি। তার মানে কি বিভিন্ন মত নেই, বিভিন্ন স্বর নেই? আছে, কিন্তু ঐক্যমত্যটা তৈরি করা হয় নিরন্তর আলাপ আলোচনার মাধ্যমে। যখন মোদিজি গুজরাটের প্রধানমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী হলেন, তখন তিনি আর্থিক উন্নয়নকে বলেছিলেন যে এটাই হিন্দুত্বের মূল ভিত্তি। শুধু আইডেন্টিটি পলিটিক্স করলে হবে না, আমাকে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমও দিতে হবে, উন্নয়ন করতে হবে, তাতে কর্মসংস্থান হবে, চাকরি হবে, এবং একই সঙ্গে প্যান হিন্দু ইউনিটি। প্যান হিন্দু ইউনিটি তখনই ফলপ্রসূ হবে যখন উন্নয়নের সড়কে দেশ যাবে। শুধুমাত্র আইডেন্টিটি পলিটিক্স করলে পরে অন্যান্য আঞ্চলিক দলগুলোর সঙ্গে বিজেপির কি পার্থক্য থাকবে? এটাই মোদিজি বলেছেন। সেই জন্য দেখবেন গুজরাটে হার্ডলাইন হিন্দুত্বের যারা প্রবক্তা ছিলেন, এই যেমন ভিএইচপি বলুন, অন্যরা, তারা কোণঠাসা হয়েছিলেন। প্রবীণ তোগারিয়া তো অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। অর্থাৎ হিন্দু ইউনিটি প্লাস ইকোনমিক ডেভেলপমেন্ট, এটাই হচ্ছে আরএসএস এর মূল বিষয়, এবং এটাকে অবলম্বন করেই তারা চলতে চায়। জম্মু কাশ্মীরে পিডিপির সঙ্গে আরএসএস সরকার করল, বিস্তর বিতর্ক হয়েছিল। হিন্দুত্ব সম্পর্কে আরএসএস এর ভূমিকা কি? গো হত্যা নিয়ে তাদের এক্সাক্ট ধারণাটা কি? স্বদেশী জাগরণ মঞ্চ, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, সংঘ পরিবারের মধ্যে থেকে কিভাবে তাদের নিজের কাজকর্ম চালায়? বিজেপির সঙ্গে আরএসএস এর সম্পর্ক কি খাট্টা মিঠা? এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পাওয়া ভীষণ জরুরি, ভীষণ জরুরি। কিন্তু একদিনে একটা পর্বে হয় না। আজ আমি সূচনা করলাম, এটা মুখবন্ধ। আগামী দিনে আরো 8 থেকে 10টি প্রতিবেদন করব সংঘ পরিবারের ইতিহাস, তাদের কার্যপদ্ধতি, কিভাবে কন্টেনশাস ইস্যুগুলোকে সমাধানের জন্য তারা ঐক্যমত্যের রাস্তা বেছে নিয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে। এটা হলো শুভ সূচনা। আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হলো। শতবর্ষ একটা প্রতিষ্ঠানের পক্ষে খুব বড় ব্যাপার। 1925-এ পথ চলা শুরু, পরাধীন দেশ, আর 2025 যখন কেন্দ্রে নরেন্দ্র মোদী 3বারের জন্য ক্ষমতায়, আরএসএস এর দীর্ঘদিনের লালিত স্বপ্ন অনেকগুলোই পূরণ হয়েছে। আগামী দিনে সেগুলো পূরণ করার ক্ষেত্রে তারা বদ্ধপরিকর। সেই সব নিয়েই আগামী পর্বে আপনাদের বলবো। সবে শুভ সূচনা হলো আজ।